আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট, কার্যকর উদ্যোগ ও স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। এবং জয়পুরহাটে এবার আলুর বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় চরম লোকসানে কৃষকরা, সরকারি হস্তক্ষেপ কামনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে মন্ত্রিসভাকে সাথে নিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রী হিসেবে জাতির বীর সন্তানদের স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আরও একবার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষের ভোগান্তি দূর করে স্বস্তি দেয়াই নতুন সরকারের প্রাধান্য। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। জনগণের প্রত্যাশা অনেক, কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। যারা বৈদেশিক মুদ্রা আনে, আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে, তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই। সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি, হাউ টু হ্যান্ডেল ইট। এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে। সেখান থেকে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে এটি তার প্রথম ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সাথে বেসরকারি টিভি চ্যানেলগুলো বিটিভির সৌজন্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার করবে। জানা গেছে, ভাষণে নতুন সরকারের পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে দেশ পরিচালনায় রাজনৈতিক দল সহ দেশবাসীর সহযোগিতা চাইবেন তারেক রহমান।
দেড় বছর বন্ধ থাকার পর খোলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। সকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়টি খুলে দেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে দুপুরে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া একদল ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বন্ধ ছিল কার্যালয়টি। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি জনপদে রয়েছে খাবার পানির ব্যাপক সংকট। চাহিদা পূরণে নারী ও শিশুদের প্রতিদিন দূর পাহাড় পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। নিরাপদ পানির অভাবে অনেকেই দূষিত পানি পান করায় দেখা দিচ্ছে রোগবালাই। পাহাড়ি এলাকা হওয়ায় অনেকটা আড়ালেই রয়ে গেছে এই মানবিক সংকট। তাই কার্যকর উদ্যোগ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর আর কমলাকান্দার পাহাড়ঘেরা গ্রামগুলোর বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম প্রতিদিনের ঘটনা। শুকনো মৌসুমে বারোমারি, ভবানীপুর, গোপালপুর, লেঙ্গুরা, খারনই আর রাংছাতির অনেক গ্রামের পাহাড়ি ছড়া আর খালবিল শুকিয়ে যায়। তখন এক কলসি পানির জন্য নারী শিশুদের হাঁটতে হয় 1 থেকে 2 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ। পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় পানির সংকট এতটাই ভয়াবহ যে মানুষ বাধ্য হয়ে পান করছেন ছড়ার ময়লা কিংবা অগভীর কূপের ঘোলা পানি। পানিটা পালা না, আমরা কষ্ট করে অনেক দূর থেকে পানি আনি, পানির জন্য আমরা খুব কষ্ট হয়। আমরা দীর্ঘদিন পানির জন্য সমস্যায় ভুগতেছি। আমাদের বাচ্চাদের শরীরে চুলকানি হচ্ছে পানির জন্য। পরিষ্কার করে তারপরে জলটা সেকিয়ে নিই, পরে মনে করি ঘরে পানি খাই। আমরা দূর থেকে হাঁটতে প্রায় 3 কিলোমিটার হেঁটে আসতে হয় আমাদের। বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের কথা জানান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। যে পানি মানুষ আসলে বাথরুমের কাছে ব্যবহার করে, সেই পানি তারা আমার সামনে তুলে নিয়ে খাচ্ছে। আমার ডিপার্টমেন্ট, আমার মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে, তবে খুব শীঘ্রই এটার একটা সঠিক সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের চাওয়া দ্রুত টেকসই সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোরে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে ছাত্র শিবির জেলা শাখার ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে শিবির নেতা জাহিদ হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রোজায় দিনে দোকান বন্ধ, অশ্লীলতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। রোজা শুরুর আগেই কুড়িগ্রামে বাড়ল সব ধরনের নিত্যপণ্যের দাম। এর মধ্যে চিনি, ছোলা, খেজুর, লেবু, শসা, গাজর, বেগুন ও কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এদিকে চাষের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা। দেশি মাছের দাম আরও বেশি। ব্রয়লার 190 টাকা ও সোনালী মুরগি 285 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি উপজেলাগুলোতে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতের কথা জানিয়েছেন জেলা প্রশাসন কর্মকর্তারা। এদিকে নেত্রকোনায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে শহরের মুক্তারপাড়া, মাছবাজার, ছোট বাজার এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে পণ্যের দাম বাড়ানো সহ ভেজাল খাবার বিক্রি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের অনিয়ম দুর্নীতি ঢাকতে জামাতের ট্যাগ দিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনর রশিদকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। দুপুরে শহরে একটি কমিউনিটি সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় রেজিস্ট্রার ডক্টর হারুনর রশিদ বিশ্ববিদ্যালয়ে চলমান অনিয়মের বিরুদ্ধে উচ্চ তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে রংপুর মহানগর জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও 56 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুপুরে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান নগরীর চাঁদগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। গ্রেপ্তার ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ম্যাকসন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী বলে জানান তিনি। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে নবিউল হক হত্যা মামলার প্রধান আসামি সুমনকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। জয়পুরহাটে এবার আলুর বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় চরম বিপাকে স্থানীয় কৃষকরা। গত বছর লোকসান হওয়ায় চলতি বছর ভালো দাম পাওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু উৎপাদন খরচই তুলতে না পারায় হতাশায় ভুগছেন কৃষকরা। ন্যায্য মূল্য পেতে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। দেশে আলু যোগান দেওয়ার অন্যতম জেলা জয়পুরহাট। মাঠে মাঠে শুরু হয়েছে আলু তোলা। এবার 39,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছে। চলতি মৌসুমে বিঘা প্রতি আলু উৎপাদন খরচ হয়েছে 28 থেকে 30 হাজার টাকা, আর বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি বিঘা 20 থেকে 30 হাজার টাকায়। এভাবে আলুর দাম কমে যাওয়ায় লোকসানে বোঝা নিয়ে চরম হতাশ ও বিপাকে চাষিরা, তাই ন্যায্য মূল্য চান তারা। 2 বছর তো দেখা যাচ্ছে আলুর পরিস্থিতি খুবই খারাপ, যে বাজার যাচ্ছে এর চেয়ে যে খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর আমরা লস কাটে কাটে আর কত খাবো। সরকার যদি আলু বিদেশে কোনো ইনপুট করে কোনো ব্যবস্থা করে আমাদের আলুর দাম বাড়ায়, তবে আমাদের গৃহস্থালী টিকবে। বিদেশে রপ্তানি ও সহজ শর্তে ঋণ দিয়ে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার দাবি এই ব্যবসায়ী নেতার। কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আলু চাষে অনীহা তৈরি হয়ে গেছে তাদের মাঝে। এজন্য সরকার যদি আমাদের ব্যবসায়ীদের নিয়ে বসে কোনো সহজ শর্তে কম সুদে ঋণ দিতে পারে, তাহলে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয় এবং এই আলু বহির্বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারি। আলু চাষ করে কৃষককে লাভবান করতে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে বলে জানালো জেলা কৃষি বিভাগ। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বা বড় শিল্প কারখানা, আলু ভিত্তিক কারখানা তৈরি করা যায়। এতে একদিকে যেমন এখানকার লোকজন চাকরি পাবে, দ্বিতীয়ত আমাদের কৃষক ভাইরা আলু ন্যায্য মূল্য পাবে। লোকসান কাটতে আলু রপ্তানি, আলু ভিত্তিক শিল্প কারখানা ও উদ্যোক্তা তৈরিতে নতুন সরকার পদক্ষেপ নেবেন এমন আশায় আছেন জেলার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিরোজপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মল্লিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে স্থানীয় মল্লিকবাড়ি বাস স্ট্যান্ডে মানববন্ধনে শঙ্করপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। শেরপুরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে ঝিনাইগাতির হলদিগ্রাম দিয়ে চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়াজিদ এ তথ্য জানান। নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে জেলার সরাইল উপজেলা চুনটা বাজারে জীবন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।